হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্যাটার্নের দ্বিতীয় ক্লাসটি করব। আমি আনিকা মাহজাবিন। তাহলে চলো প্যাটার্নের এই তৃতীয় ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা দেখব জ্যামিতিক প্যাটার্ন কি জিনিস। এখানে তোমরা 4 এর মতো, ইংরেজি 4 এর মতো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। এর জন্য আমরা কয়টি কাঠি ব্যবহার করেছি দেখো তো, 1 2 3 4। এখানে আমরা 4টি কাঠি বা রেখাংশ ব্যবহার করেছি এই ইংরেজি 4 এর মতো প্যাটার্নটি তৈরি করার জন্য। এখন দেখো এরকমই আরেকটি প্যাটার্ন যদি আমরা এটার সাথে আনতে চাই তাহলে আমাদের কয়টি রেখাংশ দরকার? তাহলে আমাদের দেখো আরো 3টি রেখাংশ প্রয়োজন। আবার আমরা যদি এই প্যাটার্নটি আবার রিপিট করতে চাই তাহলে আমাদের আরো 3টি প্যাটার্নের প্রয়োজন। অর্থাৎ এই যে এই একই প্যাটার্নটি তৈরির জন্য প্রত্যেকবার আমাদের 3টি করে রেখাংশ যোগ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা একটি সূত্র তৈরি করতে পারি। কেমন দেখো, সূত্রটি হবে হচ্ছে 3ক যোগ 1। 3ক যোগ 1 কেন? কারণ দেখো প্রত্যেকবার আমাদের 3 করে বাড়ছিল, এজন্য 3। আর ক হচ্ছে যে কোনো সংখ্যা তুমি ক এর পরিবর্তে বসাতে পারো। আর এরপর যোগ 1 কেন করলাম? কারণ দেখো ক সমান যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে ছিল 4টি রেখাংশ। 4 হওয়ার জন্য আমাদের 3 এর সাথে আর কত যোগ করতে হবে বলতো? 1। এজন্য আমাদের সূত্রটি হবে 3ক যোগ 1। আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে তোমরা আরো পরিষ্কার হবে। এখানে দেখো এরকম 8 এর মতো একটি প্যাটার্ন তৈরি করতে আমাদের 60টি রেখাংশ দরকার। এখন এই প্যাটার্নটি যদি আমি আবার রিপিট করতে চাই সেক্ষেত্রে আমাদের কয়টি রেখাংশ প্রয়োজন? সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে 1 2 3 4 5, আরো 5টি রেখাংশ। আবার এই প্যাটার্নটি রিপিট করতে আমাদের আরো 5টি রেখাংশ প্রয়োজন, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদের 5 করে বাড়ছে। তাহলে এখন আমাদের সূত্রটা প্রথমে কি হবে বলতো? যেহেতু 5 করে বাড়ছে অবশ্যই 5ক। এখন 5ক এর সাথে আমরা কত যোগ করব? দেখো ক এর মান যদি 1 হয় তাহলে 7 হওয়ার জন্য আমাদের 5 এর সাথে কত যোগ করতে হবে বলতো? 7 হওয়ার জন্য আমাদের 5 এর সাথে আরো 2 যোগ করতে হবে। তাহলে আমাদের সূত্রটি হবে কি? 5ক যোগ 2। আশা করি কিভাবে এই প্যাটার্ন থেকে আমরা সূত্রে আসছি এটি তোমরা বুঝতে পারছো। এখন এতক্ষণ আমরা দেখলাম কতগুলো রেখাংশ প্রয়োজনের প্যাটার্ন। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশির সাহায্যে আমরা দেখলাম। এখন দেখো একটি ছক লক্ষ্য করি। এই ছকে কতগুলো সূত্র অর্থাৎ প্যাটার্নের কতগুলো সূত্র দেখানো হয়েছে এবং এদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো কত নির্ণয় করে দেখানো হয়েছে। এখন এই প্রথম পদটা আমরা কিভাবে আনলাম বলতো? প্রথম পদ বলতে ক এর মান 1 বসিয়ে আমরা কত পাই এই সূত্রগুলোতে সেটা। যেমন ক এর মান 1 হলে 2ক যোগ 1 হবে হচ্ছে 3। আবার ক যদি 1 হয় 3 গুণ 1 3 যোগ হচ্ছে 1, মোট হচ্ছে 4। আবার ক স্কয়ার মাইনাস 1, অর্থাৎ ক যদি 1 হয় তাহলে 1 এর বর্গ কত? 1 বিয়োগ 1 করলে হয় হচ্ছে 0। আবার 4 গুণ 1 যোগ 3 7। এভাবে আমরা এই দ্বিতীয় পদের ক্ষেত্রে ক এর মান বসিয়েছি 2, তৃতীয় পদের ক্ষেত্রে ক এর মান বসিয়েছি 3। এভাবে 100তম পদ বের করে দেখানো হয়েছে। এখন আমরা উদাহরণ 4 দেখব। উদাহরণ 4-এ আমাদেরকে কি বলেছে দেখো। উদাহরণ 4-এ আমরা 3টি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো কেমন বলতো? একটি চারকোনা বাক্স এবং এর উপরে একটি ত্রিভুজ। প্রত্যেক ক্ষেত্রেই দেখো এই প্যাটার্নটি রিপিট হয়েছে। এই প্রথম ক্ষেত্রে আমাদের কয়টি রেখাংশ দরকার হয়েছে বলতো? 1 2 এবং এই বাক্সের জন্য 4, মোট 6টি। পরের ছবিতে দেখো এটি কিন্তু আগে থেকেই ছিল, সুতরাং এখানে 6টি রেখাংশ, কিন্তু এটি যখন আবার রিপিট হয়েছে তখন কিন্তু আমাদের 6টির দরকার হয়নি, তখন আমাদের 1 2 3 4 5টি রেখাংশ প্রয়োজন হয়েছে। আবার এই ছবিতে দেখো প্রথমে 6, তারপর এসেছে 5টি, তারপর এসেছে 5টি, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 5 করে রেখাংশ বৃদ্ধি পেয়েছে এই একই প্যাটার্নটি আনার জন্য। এখন আমরা আমাদের প্রশ্নগুলো দেখি। প্রথমে আমাদেরকে বলেছে প্যাটার্নে
চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ নির্ণয় করো। এখন আমাদের তৃতীয় চিত্রে এই প্যাটার্নটি 3 বার ছিল, তাহলে তোমরা বলতে পারো চতুর্থ চিত্রের ক্ষেত্রে কি হবে? চতুর্থ চিত্রের ক্ষেত্রে শুধু এই প্যাটার্নটি আবার যুক্ত হবে। এখন আমরা দেখি প্যাটার্নটিতে মোট কাঠির সংখ্যা কত। আমরা প্রথম ছবিতে দেখেছিলাম 6, অর্থাৎ পরের বার 5 5 5, প্রত্যেকবার 5 করে আসবে। 3টা 5 যোগ করলে 15, আর একদম প্রথমে ছিল 6, তাহলে মোট কাঠির সংখ্যা হবে আমাদের 21। এখন আমরা খ নং প্রশ্নটি দেখি। ক্ষয়ে আমাদেরকে কি বলেছে? বলেছে প্যাটার্ন কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। এতক্ষণ আমরা দেখেছি কি প্রথম রাশি ছিল 6 এবং প্রত্যেক ক্ষেত্রে 5 করে বেড়েছে। আমরা প্যাটার্ন বোঝার সময় দেখলাম যে যখন একই রকম সংখ্যা বৃদ্ধি পায় তখন আমরা সূত্র লিখেছিলাম সেই সংখ্যা গুণ ক যোগ প্রথম রাশিটি হওয়ার জন্য আমাদের কত প্রয়োজন। ক এর মান যদি 1 হয় তাহলে 6 হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরো 1, অর্থাৎ ক এর মান যদি তুমি 1 বসাও তাহলে 5 গুণ 1, আর 6 হওয়ার জন্য আমাদের প্রয়োজন 1, তাহলে আমাদের সূত্র হবে 5ক যোগ 1। এখানে দেখো এই 6 এর সূত্রটি আমরা 5ক যোগ 1 আকারে লিখতে পারি। এখানে ক এর মান 1 ব্যবহার করা হয়েছে। আবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে ক এর মান হবে 2। ক এর মান যদি 2 হয় তাহলে 5ক যোগ 1 হবে হচ্ছে আমাদের 11। আবার তৃতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখি, তৃতীয় চিত্রের ক্ষেত্রে কাঠির সংখ্যা হচ্ছে 16। এখানে ক এর মান হচ্ছে 3, ক সমান হচ্ছে 3, 5ক যোগ 1 16, 5 আর 3 গুণ করলে হচ্ছে 15 যোগ 1। তাহলে কাঠির সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে তা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে। চতুর্থ চিত্রে হবে ক এর মান 4, ক সমান 4, অর্থাৎ 5 গুণ 4 যোগ 1 21টি। এভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 5ক যোগ 1। এই 5ক যোগ 1 কিন্তু আমরা কতগুলো করে কাঠি নতুন বৃদ্ধি পাচ্ছে এটি দেখলে এবং প্রথম রাশিটি দেখলে বুঝতে পারি যে কতম চিত্রে কাঠির সংখ্যা কত। এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটি চিত্র ব্যাখ্যা করে তারপর সূত্রটি লিখতে হবে, প্রথমে তুমি এটি লিখে দিতে পারবে না। এখন আমরা গ নং প্রশ্নে আসি। গ নং প্রশ্নে আমাদেরকে কি বলেছে? বলেছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। এখন দেখো খ অংশ থেকে আমরা কি পাই। খ অংশ থেকে আমরা এই প্যাটার্নটির বীজগণিতিক রাশি পেয়েছিলাম, সেটা হচ্ছে 5ক যোগ 1। এখন দেখো 50টি চিত্র তৈরি করতে হবে। 50টি চিত্র মানে প্রথম চিত্রটি হচ্ছে ওই একটি প্যাটার্ন, পরের চিত্র হচ্ছে ওই প্যাটার্নটির সাথে আরেকটি ওরকম প্যাটার্ন, এভাবে ধীরে ধীরে 1 2 এরকম করে আমরা মোট 50টি এরকম প্যাটার্ন পাবো। তাহলে দেখো প্রথম প্যাটার্নে কিন্তু আমাদের কাঠির সংখ্যা ছিল 6, পরে ছিল 6 যোগ 5। এখন আমাদেরকে বের করতে হবে যে আমাদের 50তম প্যাটার্নটিতে টোটাল কাঠির সংখ্যা কত। এখন 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা আমরা এই সূত্র থেকেই বের করতে পারি। ক এর মান যদি আমি 50 ধরি তাহলে আমাদের এই 50তম প্যাটার্নে কয়টি কাঠি প্রয়োজন সেটা আমরা পাবো। তাহলে এই 50তম প্যাটার্নে আমাদের কাঠির সংখ্যা হবে 250 যোগ 1, অর্থাৎ 251। এখন দেখো তাহলে এই কাঠির প্যাটার্নের যোগফল গুলোকে আমরা 6 যোগ 11 যোগ 21 এভাবে 50তম পদ 251 পর্যন্ত নিতে পারি। এখানে দেখো এই সংখ্যাগুলো কিন্তু সমান্তর সংখ্যা, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমার পার্থক্য 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা একটি সূত্র শিখেছিলাম, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এটা আমরা শিখেছিলাম স্বাভাবিক ক্রমিক সংখ্যার জন্য। এটা কিন্তু আমরা সমান্তর সংখ্যার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তাহলে দেখো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 6, শেষ পদ হচ্ছে 251 এবং আমাদের পদ সংখ্যা হচ্ছে 50, কারণ প্রথম 50টি চিত্র নিয়ে আমরা কাজ করছি।
এবং তাহলে সূত্র অনুযায়ী আমরা 6 যোগ 251 ভাগ 2 গুণ 50 এভাবে আমরা সমষ্টি বের করতে পারি। সেটা আসছে আমাদের 6425। এই হিসাবটি তোমরা ক্যালকুলেটরে করতে পারো। আশা করি তোমরা উদাহরণের এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। প্রথমে আমাদের বলেছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে। অর্থাৎ এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন সম্পর্কে 3টি মতবাদ দিয়েছে। এই প্রশ্নগুলো হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। অর্থাৎ যে কোনো একটি বিষয় সম্পর্কে তোমাদেরকে 3টি স্টেটমেন্টের মতো দিবে, তারপর বলবে এই 3টি উক্তির মধ্যে কোনটি সঠিক। কোনটি সঠিক মানে 2টি সঠিকও হতে পারে, 3টি সঠিক হতে পারে, আবার যে কোনো একটি সঠিক হতে পারে। তাহলে এখানে দেখো বলেছে নিচে কোনটি সঠিক। ক হচ্ছে 1 ও 2, খ হচ্ছে 1 ও 3, গ হচ্ছে 2 ও 3, ঘ হচ্ছে 1, 2 ও 3। আচ্ছা, এখন সমাধানটি দেখার আগে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটি দেখি। দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গের কেন্দ্রে ছিল আমার কত বলতো 5। তাহলে এই 2 নং উক্তিটি ঠিক আছে। এরপর বলছে ম্যাজিক সংখ্যা হবে 15। যে কোনো একদিকে যোগ করে দেখো তো কত হয়। 4 যোগ 9 হচ্ছে 13, যোগ 2 হচ্ছে 15। আবার এই কর্ণ বরাবর দেখো 8 যোগ 2 হচ্ছে 10, যোগ 5 15। অর্থাৎ সব দিক থেকে যোগ করলে কিন্তু আমরা 15ই পাচ্ছি। তাহলে ম্যাজিক সংখ্যা 15, এই কথাটিও ঠিক। কিন্তু আবার বলছে কি ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখন দেখো 3 এর ম্যাজিক বর্গ 3 গুণ 3, এখানে ঘর হচ্ছে 9টা। তাহলে এখানে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনোভাবেই বসতে পারবে না। 9টি ঘরে অবশ্যই 9টি ক্রমিক সংখ্যা বসানো থাকবে। তাহলে এই 3 নং উক্তিটি ভুল। তাহলে আমাদের সঠিক কি হবে বলতো? তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। এখন আমরা 2 নং প্রশ্নে আসি। 2 নং প্রশ্নে আমাদের বলেছে এই ক, খ, গ এই অপশনগুলোর মধ্যে কোনটি 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো কতে কি আছে। কতে আছে 52 যোগ 25 সমান 77। 77 কিন্তু 9 দিয়ে ভাগ হয় না। আবার দেখো 527 যোগ 725 1252, এটিও 9 দ্বারা ভাগ করা সম্ভব না। এরপর আমরা গ দেখি। গ হচ্ছে 412 যোগ 234 সমান 646, এটিও 9 দ্বারা ভাগ সম্ভব না। তাহলে আমাদের বাকি কি থাকলো ঘ। ঘ দেখো, ঘ হচ্ছে 75 বিয়োগ 57 সমান হলো 18। 18 কিন্তু 9 দিয়ে ভাগ করা সম্ভব। 9 গুণ 2 হচ্ছে 18, তাহলে 9 দুগুণে 18। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ঘ। এখন আমরা 3 নং প্রশ্নে আসি। 3 নং প্রশ্ন কি বলছে? 3 নং প্রশ্ন বলছে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ। এখন এখানে দেখো এই ক এর পরিবর্তে প্রত্যেকটি অপশনে আমাকে 100 বসিয়ে দেখতে হবে কোনটির মান 9999 সমান হয়। তাহলে চলো দেখি। প্রথমে দেখো ক। ক এ আমি 100 বসিয়ে দেখলাম যে 9999 আসছে না। খ এ দেখো 100 বসিয়ে দেখা যাচ্ছে 9999 আসছে না। গ এও ঠিক তাই, আসছে না। ঘ এর ক্ষেত্রে দেখো, ঘ এ যদি আমি ক এর পরিবর্তে 1000 বসাই তাহলে আমি 9999 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ। এই অঙ্কগুলো তোমরা ক্যালকুলেটরে মান বসিয়ে খুব সহজভাবে করতে পারবে। এখন দেখো 4। 4 এ আমাদের কি বলছে? 4 বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। এখন তোমাদের যদি আগের লেকচারগুলো মনে থাকে তাহলে তোমাদের মনে থাকবে যে আমরা অনেক সুন্দর করে ব্যাখ্যা করে দেখিয়েছিলাম যে প্রথম স্বাভাবিক 10টি বিজোড় সংখ্যার যোগফল থেকে যে 10 এর বর্গ হচ্ছে প্রথম স্বাভাবিক 10টি বিজোড় সংখ্যার যোগফল। তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? ক এর বর্গ। এখন দেখো 5। 5 এ আমাদেরকে কি বলছে? 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এখন এর জন্য আমরা একটি ছক নেই।
এই ছকে দেখো এই বাহু বরাবর আমি 1 এর বর্গ, 2 এর বর্গ এভাবে 10 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার বর্গ লিখেছি। 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16 এভাবে। আবার এই উপর থেকে নিচেও আমি 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ এই সংখ্যাগুলো লিখেছি। এখন আমি এই দুই বাহু প্রতি ক্ষেত্রে যোগ করব, অর্থাৎ এই লাইনে প্রত্যেকটি সংখ্যার সাথে 1 যোগ করব, এই লাইনে আমি প্রত্যেকটি সংখ্যার সাথে 4 যোগ করব। অর্থাৎ দেখো এই লাইনে আমি পেলাম 1 আর 1 2, তারপর 4 আর 1 5, 9 আর 1 10, এভাবে আমি যোগ করে সম্পূর্ণ ছকটি পূরণ করব। এখন দেখো এই 101 100 বেশি, এই জন্য এটি আমি লাল রং দিয়ে চিহ্নিত করেছি। আবার এদিকে দেখো যতগুলো সংখ্যা 100-র উপরে সবগুলো লাল রঙে চিহ্নিত করা, কারণ এগুলো আমাদের এখানে এই প্রশ্নের উত্তর বের করার জন্য লাগছে না। এখন দেখো এখানে কিছু সংখ্যা আবার রিপিট আছে, যেমন এই 2 8 18 32 এই বরাবর উপরে আর নিচে সংখ্যাগুলো কিন্তু একই, তাহলে আমরা যে কোনো একদিকের সংখ্যা চিহ্নিত করি। এই যেমন 5 13 25 এই দিকের সংখ্যাগুলো আমি চিহ্নিত করলাম, এগুলো আমাদের প্রয়োজন নেই কারণ এগুলো হচ্ছে 2 বার আছে। আবার এদিকের মধ্যে দেখো 50 আর 85 2 বার আছে, 50 85, এখানেও আবার 50 85, এখানে তাহলে আমরা এক জোড়া 50 85 চিহ্নিত করে বাদ দিয়ে দিই। কারণ কি জানো, 50 85 হচ্ছে 2 ভাবে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, এজন্য 50 আর 85 আমরা 2 বার পাচ্ছি। এখন এই অন্য রঙের জিনিসগুলো বাদ দিয়ে এই সাদা ঘরগুলো তুমি যদি গুণে দেখো, এই ভিডিওটা পজ করে একটু গুণে দেখো, তাহলে তোমরা পাবে হচ্ছে 35। অর্থাৎ আমাদের 1 থেকে 100-র মধ্যে 35টি সংখ্যাকে আমরা দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর গ 35। এই অঙ্কটির উত্তর বইয়ে মনে হয় 34 দেওয়া আছে, এটা একটু ভুল আছে, তোমরা একটু নিজেই এখানে যোগ করে হিসাব করে দেখো যে কয়টি সংখ্যাকে আসলে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় 1 থেকে 100-র মধ্যে। তোমরাও বুঝতে পারবে আসলে 35টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। বইয়ে মনে হয় একটি লাইনও আছে যে 1 থেকে 100-র মধ্যে 34টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, এটা একটু ভুল আছে, এটা তোমরা একটু ঠিক করে নিবে। আজকে তাহলে এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম জ্যামিতিক প্যাটার্ন এবং উদাহরণের কিছু অঙ্ক এবং বহু নির্বাচনীর কয়েকটি প্রশ্ন। এরপরে আমরা বহু নির্বাচনীর বাকি প্রশ্নগুলো দেখব এবং অনুশীলনীর কতগুলো সৃজনশীল অঙ্ক করব। তো আজকে আমরা যা দেখলাম তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করো। দেখা হবে এর পরের পর্বে। ধন্যবাদ।